আমি আমার ক্লাস শুরু করছি। ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছেন। এই কোভিড এর দুর্যোগের সময় এখন বাংলাদেশ অনেক একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছে। আবার আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো সিচুয়েশন আরো খারাপ হতে পারে। সবাই সাবধানে থাকবেন, বাসায় থাকবেন এবং খুব প্রয়োজন ছিল বাসা থেকে বেরোবেন না। আজকের লেকচারের টপিক হচ্ছে লাং ক্যান্সার। আমরা এর আগে সিওপিডি, ব্রঙ্কিয়াল এজমা এই দুটো লেকচার ছিলাম। আজকে হচ্ছে লাং ক্যান্সারের উপর ক্লাস নেব। এটা রিলেটিভলি একটু শর্ট লেকচার, মানে খুব বেশি লম্বা হবে না। আমরা দেখি যে what are the epidemiologies of the lung cancer. It is the commonest cause of death of cancer worldwide. যত ক্যান্সারে মারা যায় সবচেয়ে কমনেস্ট কজ। It accounts for 18% of all cancer death. Around 1.4 million death per year. প্রায় 14 লাখ মানুষ প্রতি বছর মারা যায় এই লাং ক্যান্সারে। What are the types of lung cancer? There are two types. One is primary, one is secondary. Primary is more common than the secondary. Primary মানে হচ্ছে লাংসের ভিতরে যে ক্যান্সারটা প্রথমে তৈরি হয়, যেটা অন্য কোনো জায়গা থেকে আসে না, সেটা প্রাইমারি। আর যেটা অন্য আউটসাইড দ্য লাং থেকে লাংসে যখন মেটাস্টেসিস হয় তখন ওটাকে সেকেন্ডারি লাং ক্যান্সার বলে। প্রাইমারি লাং ক্যান্সার আপনারা সবাই জানেন এটার ইটিওলজি কি। Cigarette smoking is the commonest etiology. Cigarette smoking. It is the cause in 90%. In 90% case, the cigarette smoking is the cause of lung cancer. Active cigarette smoking, it is the cause in 90% cancer, and passive smoking is responsible in 5% cases. এছাড়া বাকি 5% লাং ক্যান্সার অন্যান্য ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। এর মধ্যে কিছু ন্যাচারালি অকারিং রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, যার মধ্যে রেডন্স, যেটা ইউরেনিয়ামের ব্রেকডাউন প্রোডাক্টস। রেডন্স এটা এক্সপোজারের জন্য হতে পারে যদি হাই কনসেন্ট্রেশন এক্সপোজার হয়, অথবা যারা এমন অকুপেশনে কাজ করে যেখানে কিছু রেড কেমিক্যাল সাবস্টেন্সের এক্সপোজার বেশি হয়, যেটা লাং ক্যান্সার ইনডিউস করতে পারে, যেমন অ্যাসবেস্টস, বেরিলিয়াম, স্ট্রনটিয়াম। এগুলার এক্সপোজার যারা অকুপেশনে হয় তাদের সাধারণত লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো commonest cause is cigarette smoking, in which active is 90 and 5% is passive. Pathology: lung cancer arises from the bronchial epithelium or mucous gland. তার মানে এটা ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াম থেকে অথবা ব্রঙ্কিয়াল ইপিথেলিয়ামের যে মিউকাস গ্ল্যান্ড আছে সেই মিউকাস গ্ল্যান্ড থেকে অ্যারেজ করে। মানে এটা অ্যালভিওলাস থেকে সাধারণত অ্যারেজ করে না। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যেটা বলি, সেই ব্রঙ্কোজেনিক কার্সিনোমা সাধারণত ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াম বা মিউকাস গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করে। যদি অ্যালভিওলাস থেকে কোনো কার্সিনোমা অ্যারাইজ করে সেটাকে অ্যালভিওলার কার্সিনোমা বলে। কমনেস হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। অ্যালভিওলার কার্সিনোমা ইজ ভেরি রেয়ার। এই ব্রঙ্কোজেনিক কার্সিনোমা চারটা হিস্টোলজিক্যাল টাইপস আছে। কমনেস্ট টাইপ হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমার কমনেস্ট টাইপ হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। ইট ইজ অ্যারাউন্ড 35%। বিশেষ করে সেন্ট্রাল, মানে লার্জ ব্রঙ্কাসে যে কার্সিনোমাগুলো হয়ে থাকে, এটার মধ্যে কমনেস্ট কজ হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। অ্যাডিনোকার্সিনোমা, ইট ইজ 30%, এবং এটা পেরিফেরাল, তার মানে স্মল ব্রঙ্কিউল যেগুলো আছে সেগুলোর মধ্যে এই অ্যাডিনোকার্সিনোমাটা বেশি হয়, পেরিফেরাল।
এবং অ্যাডেনোকার্সিনোমা সাধারণত নন স্মোকারদের এবং ফিমেলদের বেশি হয়। স্মল সেল কার্সিনোমা ইট ইজ অলসো সেন্ট্রাল, তার মানে লার্জ ব্রঙ্কাস থেকে অ্যারেস্ট করে ইট ইজ 20%। আর লার্জ সেল কার্সিনোমা ইট ইজ 15%, ইট ইজ অলসো পেরিফেরাল। তাহলে চারটা টাইপের মধ্যে দুইটা সেন্ট্রাল, দুইটা পেরিফেরাল, তার মানে দুইটা লার্জ ব্রঙ্কাসের মধ্যে হয়ে থাকে আর দুইটা হচ্ছে স্মল ব্রঙ্কিউল গুলাতে পেরিফেরিতে হয়ে থাকে। সবচেয়ে কমনস হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। এই যে টাইপিং বললাম এটা হচ্ছে পুরাতন টাইপিং। এখন আসলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমাকে হিস্টোলজিক্যালি দুইটা টাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা, আরেকটা হচ্ছে নন স্মল সেল কার্সিনোমা। নন স্মল সেল কার্সিনোমা হচ্ছে স্মল সেল ছাড়া যে বাকি যে তিনটা আছে স্কোমাস, এডিনো এবং লার্জ সেল, এই তিনটাকে নন স্মল সেল কার্সিনোমা বলে। স্মল সেল যেটা সেটা স্মল সেল কার্সিনোমা। সুতরাং ইদানিং ক্লাসিফিকেশনে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা, আরেকটা হচ্ছে নন স্মল সেল কার্সিনোমা। নন স্মল সেলের মধ্যে স্কোমাস আছে, এডিনোকার্সিনোমা আছে এবং লার্জ সেল কার্সিনোমা আছে। এবং স্মল সেল কার্সিনোমার একটা ইয়ে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি মেটাস্টেসিস করে। স্মল সেল কার্সিনোমা যখন ডায়াগনোসিস হয় বেশিরভাগ পেশেন্টে দেখা যায় মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করছে। তাদের প্রাইমারি টিউমার সাইজ খুব ছোট থাকে, কিন্তু ছোট অবস্থায় এটা মেটাস্টেসিস হয়ে যায়। সো স্মল সেল কার্সিনোমা ইজ ভেরি ডেঞ্জারাস ইন টার্মস অফ মেটাস্টেসিস, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক লেট স্টেজে, মানে স্টেজিং করলে অনেক স্টেজ 3-4 এ প্রেজেন্ট করে। বাকি যেগুলা সেগুলা মেটাস্টেসিসটা স্মল সেল থেকে একটু কম, মানে স্লো হয়। তাহলে স্মোকারদের বেশি হয় স্কোমাস সেল কার্সিনোমা, নন স্মোকারদের বেশি হয় এডিনোকার্সিনোমা বা ফিমেলদের বেশি হয় এডিনোকার্সিনোমা। স্মল সেল কার্সিনোমা ইজ ভেরি ভেরি মেটাস্ট্যাটিক প্রপেন্সিটি আছে, যে আসলে এরা at diagnosis maximum case metastasis নিয়ে প্রেজেন্ট করে। তবে টিউমার সাইজ এবং সিম্পটমের মধ্যে মানে টিউমার লোকেশন এবং সিম্পটমের মধ্যে মানে রিলেশন আছে। যদি দেখা যায় যে একটা টিউমার লার্জ ব্রঙ্কাসের ভিতরে থাকে, মানে সেন্ট্রাল থাকে, তাহলে এটা সিম্পটমটা তাড়াতাড়ি হয়। আর যদি একটা টিউমার পেরিফেরিতে থাকে, পেরিফেরাল টিউমার, তাহলে এটা অনেক বড় হয়ে তারপরে সিম্পটম প্রডিউস করে। তাহলে পেরিফেরাল টিউমার গুলো সাধারণত যখন ডায়াগনোসিস হয় ইট ইজ এ বিগার ইন সাইজ, আর যারা সেন্ট্রাল টিউমার তারা সাধারণত স্মলার ইন সাইজ, কারণ স্মল অবস্থায় তারা সিম্পটম প্রডিউস করে। এবার আসেন যে হোয়াট আর দ্য সিম্পটমস, তারা এই ব্রঙ্কোজেনিক কার্সিনোমা পেশেন্ট গুলো কি কি সিম্পটম নিয়ে আপনার কাছে আসে। কমনের সিম্পটম হচ্ছে কাশি। দ্য কাফ ইজ অফেন ড্রাই, বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই হয়। যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে তখন সাধারণত পুরুলেট হয়। সেকেন্ড কমন সিম্পটম হচ্ছে হেমোপটাইসিস, ইট ইজ সেকেন্ড কমন সিম্পটম। ইট ইজ কমন and especially with central bronchial tumor. সেন্ট্রাল ব্রঙ্কিয়াল টিউমার যেগুলো পেরিফেরাল, যেটা সেন্ট্রালি মানে লার্জ ব্রঙ্কাসে থাকে, তাদের হেমোপ্টাইসিসটা বেশি হয় এবং অ্যামাউন্টেও বেশি হয়। থার্ড সিম্পটম হচ্ছে চেস্ট পেইন। এই চেস্ট পেইন ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে যদি পেরিফেরাল কোনো টিউমার প্লুরাতে ইনভেড করে, সেই প্লুরাল ইনভেশনের জন্য যেহেতু প্যারাইটাল প্লুরা ইজ পেইন সেনসিটিভ, প্যারাইটাল প্লুরা ইনভেড হলে পেইন হতে পারে। যদি সরাসরি পেরিফেরাল টিউমার ইন্টারকোস্টাল নার্ভকে ইনভেড করে অথবা বোনসে যদি ইনভেড করে তাহলে চেস্ট পেইন হতে পারে, বা বোনস মানে রিবসে যদি ইনভলভ করে, অথবা যদি একটা সেন্ট্রাল টিউমারের ডিস্টালি যদি নিউমোনিয়া হয়ে থাকে, সেই নিউমোনিয়া থেকে প্লুরিসি হয়ে পেইন হতে পারে। তাহলে চেস্ট পেইন ডিউ টু মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা একটা হচ্ছে প্লুরাল ইনভেশনের জন্য, বিশেষ করে প্যারাইটাল প্লুরা। আরেকটা হতে পারে ইন্টারকোস্টাল নার্ভ এবং রিব ইনভেশনের জন্য। আরেকটা হতে পারে যদি সেন্ট্রাল টিউমারের ডিস্টালি obstructive নিউমোনিয়া হয়ে থাকে, সেই নিউমোনিয়া প্লুরিসি করলে তখন পেইন হতে পারে। তো এই ধরনের পেইনের কিছু সিনড্রোম আছে, একটার নাম হচ্ছে প্যানকস সিনড্রোম। প্যানকস সিনড্রোমটা হয় যখন একটা টিউমার লোকেটেড থাকে অ্যাট দ্য এপেক্স অফ দ্য লাংসের এপেক্সে, মানে এটাকে সুপিরিয়র সালকাস টিউমার বলে। লাংসের এপেক্সে যদি কোনো কার্সিনোমা ক্যান্সার থাকে, সেই ক্যান্সারটা তখন ইন্টারকোস্টাল নার্ভের পরিবর্তে সে তখন আমাদের যে
মানে ব্রাকিয়াল প্লেক্সাস যেটা সেটা আমরা জানি যে সার্ভাইকাল স্পাইন থেকে এই যে সুপিরিয়র থোরাসিক যে ইনলেট সেটার ভিতর দিয়ে হাতে আসে। এই ব্রাকিয়াল প্লেক্সাসের যে লোয়ার ট্রাঙ্ক আছে, লোয়ার ট্রাঙ্কের যে দুটা রুট T1 এবং সার্ভাইকাল 8 রুট, এই দুটা লাংসের জাস্ট উপর দিয়ে যায় এপেক্সে। তো সুতরাং লাংসের এপেক্সে যদি কোনো কার্সিনোমা হয়ে থাকে তাহলে সে এই T1 এবং সার্ভাইকাল 8 রুটকে ইনভেড করবে। তখন এই দুটা নার্ভ ইনজুরি হবে, ড্যামেজ হবে, এবং এই দুটা নার্ভ ইনজুরির কারণে তখন পেশেন্ট পেইন কমপ্লেন করবে ইন দা ইনার সাইড অফ দা আর্ম। আর্মের ইনার সাইডে পেইন কমপ্লেন করবে, এবং তার আমরা জানি যে আমাদের হ্যান্ড মাসেলের যে পামার যে হ্যান্ড মাসেল গুলা, পামে থেনার হাইপোথেনার, এইগুলা সাধারণত এই T1 এবং সার্ভিক্যাল 8 দিয়ে সাপ্লাই হয়। তখন হ্যান্ড মাসেল গুলা ওয়াস্টিং হয়ে যাবে। তাহলে প্যানকোস সিনড্রোম হয় এপেক্স অফ দ্য লাংস এ যদি কোনো টিউমার হয়, ইট ইজ ডিউ টু ইনভেশন অফ দ্য সার্ভিক্যাল 8 এবং T1 রুট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এবং এই ইনভেশনের কারণে আমাদের পেশেন্ট কমপ্লেইন করবে পেইন ইন দ্য ইনার অ্যাসপেক্ট অফ দ্য আর্ম, এবং তার ফাইন্ডিং এর মধ্যে তার সেম সাইডে হ্যান্ডের স্মল মাসেল গুলো ওয়াস্টিং, বিশেষ করে থেনার হাইপোথেনার মাসেল গুলো ওয়াস্টিং থাকবে। এখানে অনেকটা ছবি দিয়ে দেখানো হয়েছে যে এটা হচ্ছে লাংসের এপেক্স। এখানে যদি একটা কার্সিনোমা থাকে, সেই কার্সিনোমাটা এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের যে লোয়ার ট্রাঙ্ক আছে, লোয়ার ট্রাঙ্কে ইনভেড করবে। তখন পেশেন্টের এই আর্মের মিডিয়াল স্পেক্টে পেইন হবে এবং হ্যান্ডের মাসেল গুলো ওয়াস্টিং পাওয়া যাবে। এই গেল পেইন কমপ্লেইন। তারপরে কমপ্লেইন হতে পারে ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। কিভাবে শ্বাসকষ্ট হতে পারে ব্রঙ্কিওজেনিক কার্সিনোমা থেকে? একটা হতে পারে যদি সেন্ট্রাল টিউমার লার্জ ব্রঙ্কাসকে অবস্ট্রাকশন করে, তাহলে কলাপস হতে পারে, হোল লাং কলাপস হতে পারে, সেটা থেকে শ্বাসকষ্ট হতে পারে। অথবা যদি প্লুরাতে ইনভেড করে, তাহলে প্লুরাল ইফিউশন, আমরা যদি ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন সাধারণত ম্যাসিভ হয়, ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে তখন শ্বাসকষ্ট হতে পারে। অথবা যদি নিউমোনিয়া হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন শ্বাসকষ্ট হতে পারে। অথবা যদি মেডিস্টেনাল সারফেস অফ দ্য লাংস যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, সেটা যদি ফ্রেনিক নার্ভকে ইনভলভ করে, তখন ডায়াফ্রাম প্যারালাইসিস হতে পারে। ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে এই কয়েকটা কজে আপনাদের কার্সিনোমা অফ দ্য পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। তারপরে হতে পারে ডিসফেজিয়া। এটা আমরা জানি যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যদি লার্জ ব্রঙ্কাসে থেকে থাকে এবং সেটা যদি কোনো লিফ নোডকে ইনভেড, মানে প্যারাট্রাকিয়াল লিফ নোড যেগুলা, বা সাবক্যারেনাল লিফ নোড বা হাইলার লিফ নোড, এই লিফ নোড গুলাকে ইনভলভ করে, এই লিফ নোড যদি মানে ম্যালিগনেন্সিতে ইনভলভ হয়, লিফ নোড গুলো এনলার্জ হয়, সেই লিফ নোড ইসোফেগাসকে কম্প্রেস করলে তখন ডিসফেজিয়া হতে পারে। অথবা সরাসরি কোনো সেন্ট্রাল টিউমার ইসোফেগাসকে ইনভেড করলে তখন ডিসফেজিয়া হতে পারে। তো এরকম হাইলার মানে হাইলামের পাশাপাশি কোনো লিফ নোড যদি এনলার্জ হয়, অথবা যদি হাইলামে কোনো বড় একটা টিউমার থাকে, বিশেষ করে রাইট সাইডে, তখন আমরা জানি যে রাইট হাইলামে এখানে আমরা সুপিরিয়র ভেনা ক্যাভা থাকে। সেই সুপিরিয়র ভেনা ক্যাভাটা হয় লিফ নোড দিয়ে কম্প্রেস হতে পারে, অথবা সরাসরি টিউমার ভেনা ক্যাভাকে ইনভেড করতে পারে, ইনভেড করে ব্লক করতে পারে ম্যালিগন্যান্ট টিস্যু দিয়ে। তখন সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে। তখন পেশেন্ট বলবে তার মুখ ফুলে গেছে, তার নেক সোয়েলিং হয়ে গেছে, হেডেক কমপ্লেইন করবে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। লেফট সাইডে কোনো এটা সুপিরিয়র ভেনা অবস্ট্রাকশন হবে রাইট সাইডে যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়, বা এটা যদি সেন্ট্রাল হয়। সিমিলারলি লেফট সাইডের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যদি হয় এবং সেটা যদি লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ যেটা, সেটাকে যদি ইনভলভ করে, তখন পেশেন্টের হোর্সনেস অফ দ্য ভয়েস এবং বোভাইন কাফ হতে পারে। আমরা জানি যে রাইট লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা আর্চ অফ অ্যাওর্টার নিচ দিয়ে ঘুরে আসে। এই জন্য এটা লেফট লাংয়ে কোনো কার্সিনোমা হলে সহজে লেফট লাং কার্সিনোমা দিয়ে এটা ইনভেশন হতে পারে। তাহলে সুপিরিয়র অবস্ট্রাকশন হবে রাইট সাইডের লাং কার্সিনোমা দিয়ে, আর হোর্সনেস অফ দ্য ভয়েস হবে লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ পালসের জন্য, এটা হবে লেফট লাং মানে কার্সিনোমা দিয়ে। এই গেল এতক্ষণ যা বললাম, এগুলো হচ্ছে লোকাল সিমটম। এবার আসেন সিস্টেমিক সিমটম। সিস্টেমিক সিমটমের মধ্যে পেশেন্ট বলবে তার অ্যানোরেক্সিয়া, খেতে পারতেছে না, তার ওয়েট লস হবে,
এবং লো গ্রেড ফিভার কমপ্লেন করতে পারে। এগুলা আপনার যে কোনো ম্যালিগনেন্সিতে কমন সিমটম অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এবং লো গ্রেড ফিভার। এরপরে আসেন যে সিমটমস অফ মেটাস্টেসিস। যখন মেটাস্টেসিস হবে তখন পেশেন্ট যেমন ব্রেইনে যদি মেটাস্টেসিস হয় তাহলে পেশেন্ট হেডেক কমপ্লেন করতে পারে, কনভালশন কমপ্লেন করতে পারে, তারপরে লস অফ মানে কনশাস লেভেল ডিটোরিয়েশন হতে পারে। বোনস এর মধ্যে যদি মেটাস্টেসিস হয় তাহলে বোনই পেইন, যেখানে বোন যে বোন গুলাতে মেটাস্টেসিস হবে সেই বোনে পেইন হবে। লিভারে মেটাস্টেসিস হলে জন্ডিস হতে পারে। তাহলে বিভিন্ন জায়গায় মেটাস্টেসিসের বিভিন্ন লোকাল সিমটম প্রডিউস করতে পারে। তো এই গেল আমাদের মানে লাং ম্যালিগনেন্সি ইটসেলফ ডিউ টু ডাইরেক্ট লোকাল ইনভেশন, আরেকটা হচ্ছে মেটাস্টেসিস এর জন্য যে সিমটম গুলো প্রডিউস করবে। এবার আসেন কিছু নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন আছে, নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন অফ লাং ক্যান্সার। এর মধ্যে কয়েকটা গ্রুপ আছে, এটা আপনারা বইতে দেখে নিন, একটা বইতে চার্ট আছে ডেভিডসনের। এন্ডোক্রাইন কিছু ম্যানিফেস্টেশন হতে পারে। এই ম্যানিফেস্টেশন গুলা হয় যে ম্যালিগন্যান্ট সেল যেগুলো আছে কার্সিনোমা লাংয়ের, সেগুলা যদি কোনো আহ, মানে হরমোন প্রডিউস করে, যে হরমোন গুলা বডিতে বিভিন্ন সিমটম প্রডিউস করতে পারে, যেমন এডিএইচ তৈরি করতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ তৈরি করার জন্য হাইপোনাট্রেমিয়া প্রেজেন্ট করতে পারে, পেশেন্ট প্রেজেন্ট করতে পারে হাইপোনাট্রেমিয়া নিয়ে। একটোপিক অ্যাসিডিএস প্রডিউস করলে তখন সেকেন্ডারি কুশিং সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। প্যারাথর্মোন রিলেটেড পেপটাইড যদি প্রডিউস করে তাহলে হাইপার ক্যালসিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমা হাইপার ক্যালসিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে সিরোটোনিন, হিস্টামিন এই ধরনের যদি কেমিক্যাল প্রডিউস করে তখন কার্সিনয়েড সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর যদি ইস্ট্রোজেন প্রডিউস করে তাহলে গাইনোকোমেশিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, বিশেষ করে মেইল পেশেন্ট গাইনোকোমেশিয়া প্রেজেন্ট করতে পারে। তখন আমরা এক্সামিনেশনে গাইনোকোমেশিয়া পেতে পারি। এটা বিশেষ করে লার্জ সেল কার্সিনোমা হতে পারে। তাহলে ম্যালিগন্যান্ট সেলগুলা বিভিন্ন হরমোন, একটোপিক হরমোন প্রডিউস করার জন্য বিভিন্ন এন্ডোক্রাইন ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক তেমনি নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন হতে পারে। এর মধ্যে পলিনিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে মায়োলোপ্যাথি, তার মানে স্পাইনাল কর্ড সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেরিবেলার সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইভেন মায়োস্থেনিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটাকে ল্যাম্বার্ডিটন সিনড্রোম বলে। মায়োস্থেনিয়া লাইক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটাকে ল্যাম্বার্ডিটন সিনড্রোম বলে। আরো কিছু নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন আছে, এটা খুব কমন। একটা হচ্ছে ডিজিটাল ক্লাবিং, ভেরি ভেরি কমন ডিজিটাল ক্লাবিং, এটা পাওয়া যায়। হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, তার মানে পেশেন্টের হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি হচ্ছে যে পেশেন্টের যে ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস এবং আলনা, যে রিস্টের এখানে যে ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস এবং আলনা এই অংশটা, অথবা পায়ের অ্যাঙ্কেলের যে ডিস্টাল এন্ড অফ দ্য টিবিয়া এন্ড ফিবুলা, এই জায়গাগুলোতে যে লং বোন গুলা থাকে, এই লং বোনের যে পেরিয়াস্ট্রিনাম আছে, পেরিয়াস্ট্রিনামের নিচে সাব পেরিয়াস্টিয়াল নিউ বোন ফর্মেশন হয়। যার ফলে এই সিনড্রোমটা আপনি বুঝবেন কিভাবে, পেশেন্টকে রিস্টের এখানে জোরে চাপ দিলে পেশেন্ট পেইন ফিল করবে। রিস্টের এখানে ডিস্টাল লাইন অফ দ্য রেডিয়াস আল্লাহকে জোরে যদি চাপ দেন তাহলে পেশেন্ট পেইন ফিল করবে, তার মানে টেন্ডারনেস পাবে। এরকম টেন্ডারনেস পেলে তখন আপনি বুঝবেন পেশেন্টের হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি আছে, এবং এটা কনফার্ম করবেন এক্সরে করলে। এক্সরে করলে এখানে সাবপেরিস্টিয়াল নিউ বোন ফর্মেশন দেখা যাবে। এটা একটা নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন অফ দ্য গর্ভজনিক কার্সিনোমা। এছাড়া কানেকটিভ টিস্যুর মতো কিছু ফিচার নিয়ে আসতে পারে, যেমন পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এইগুলা নিয়ে আসতে পারে, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতে পারে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডিজিটাল ক্লাবিং, তারপরে হচ্ছে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, তারপরে এন্ডোক্রাইন যে ম্যানিফেস্টেশন গুলো। এটা বইতে দেখে নিন, এটা ডেভিডসনের চারটা আছে। এবার আসেন যে আপনি এই কার্সিনোমা পেশেন্টকে এক্সামিন করলে কি পাবেন। প্রথম হচ্ছে জেনা এক্সামিনেশন। যেহেতু ম্যালিগন্যান্ট কজ, পেশেন্টের অ্যাপিয়ারেন্স হবে ইল লুকিং। যদি পেশেন্টের সুপিরিয়র ভেনিকেবল অবস্ট্রাকশন থাকে তাহলে ফেসটা হবে কনজেস্টেড ফেসেস হবে যদি সুপিরিয়র ভেনিকেবল অবস্ট্রাকশন থাকে। নিউট্রিশনাল স্ট্যাটাস, পেশেন্ট উইল বি ক্যাকেকটিক, যেহেতু ওয়েট লস হবে পেশেন্ট ক্যাকেকটিক হয়ে যাবে। এনিমিয়া থাকবে পেশেন্টের, মাইল্ড টু মডারেট এনিমিয়া থাকবে, এনিমিয়া অফ ম্যালিগনেন্সি যেটা। ক্লাবিং ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, ক্লাবিং এটা নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশনের পার্ট হিসেবে পাওয়া যাবে।
নিকোটিন স্টেইন পাবেন, যেহেতু স্মোকিং ইজ প্রাইমারি কজ, নিকোটিন স্টেইন পাবেন হাতে। যদি মেটাস্টেসিস হয় লিফ নোডে, তাহলে আপনি লিফ নোড এনলার্জ পাবেন, বিশেষ করে মানে সুপ্রাক্লাভিকুলার এবং স্ক্যালেনি লিফ নোড, এই দুটা লিফ নোড লোকালাইজ লিম্ফোডেনডিটি হয় কার্সিনোমা ব্রঙ্কাসে, সুপ্রাক্লাভিকুলার এবং স্ক্যালেনি। এই জন্য ম্যালিগনেসি বা বংশজনিক কার্সিনোমা চিন্তা করলে আপনার সুপ্রাক্লাভিকুলার এবং স্ক্যালেনি এরিয়াতে আপনাকে হাত দিয়ে দেখতে হবে কোনো লিফ নোড এনলার্জ আছে কিনা। যেহেতু ম্যালিগনেন্ট কজ, এখানে লিফ নোড গুলো হার্ড এবং নন টেন্ডার এবং ফিক্সড হতে পারে। যদি লাংস লিভারে মেটাস্টেসিস হয় তাহলে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর ইউজুয়ালি এছাড়া জন্ডিস হবে না। এই ধরেন একটা ছবি দেখালাম এখানে, এটা হচ্ছে পেশেন্টের ফেসটা একটু সোলেন এবং কিছুটা কনজেস্টেড, তার নেকটাও সোয়েলিং হয়ে গেছে। এই পেশেন্টটা হচ্ছে সুপিরিয়র ভেনে কেবল অবস্ট্রাকশন ডেভেলপ করছে। আপনি যদি পেশেন্টকে বলেন যে হাত দুইটা উপরে তোলার জন্য, জাস্ট 2 মিনিট তোলার পরে দেখবেন যে তার ফেসটা আরো আরো কনজেস্টেড হয়ে গেছে, ফেস আরো কনজেস্টেড হয়ে যাবে, তার সায়ানোসিস অ্যাপিয়ার করবে, আইগুলা কনজেস্টেড হয়ে যাবে, এবং পেশেন্টের ল্যারিংসে কনজেশনের জন্য পেশেন্ট স্ট্রাইডর হতে পারে। এই সাইনটাকে বলে পেম্পারটন সাইন বা পেম্পারটন টেস্ট বলে এটাকে। সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন যদি হয়, পেশেন্টকে যদি হাত দুটো উপরে তুলে রাখতে বলেন 2 মিনিট পরে ফেসটা মোর কনজেস্টেড হয়ে যাবে, তারপর সাইনোসিস অ্যাপিয়ার করবে, নেক ভেইন গুলা এঙ্গোর্স এবং নন পালসেটাইল হিসেবে আরো বেশি দেখা যাবে, এবং পেশেন্টের স্ট্রাইডর হতে পারে যেহেতু ল্যারেঞ্জিয়াল ইডিমা। তো ইট ইজ পেম্পারটন টেস্ট, যেটা সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন পেশেন্টের পাওয়া যায়। জেনা এক্সামিনেশনে আর কি পেতে পারেন, ওই যে রেস জেবিপি পেতে পারেন, যেটা নন পালসেটাইল হবে। এই রেস জেবিপি সাধারণত সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশনের জন্য হতে পারে। আরেকটা কারণ হতে পারে যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা প্লুরাল ফ্লুইডকে মানে প্লুরাল পেরিকার্ডিয়াল ক্যাভিটিকে ইনভলভ করে, তখন পেরিকার্ডিয়াল ইনফিউশন হলে তখন আপনার জেবিপি রেস্ট হবে, তখন আবার পালসেটাইল হবে। পেরিকার্ডিয়াল ইনফিউশন ডিউ টু ম্যালিগন্যান্সি যদি হয় তখন এটা পালসেটাইল হবে, আর যদি সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের জন্য জেবিপি এনগোর্জ হয় তখন এটা নন পালসেটাইল হবে। লেগ এডিমা হতে পারে, এটা হতে পারে পেরিকার্ডিয়াল ইনফিউশন হয়ে, অথবা নেফ্রোটিক সিনড্রোম অ্যাজ এ পার্ট অফ নন মেটাস্টেটিক এক্সট্রাপালমোনারি ম্যানিফেস্টেশন। নেফ্রোটিক সিনড্রোম হলে এটা হতে পারে, এটা সাধারণত খুব আনকমন। স্কিনে নডিউল অ্যাপিয়ার করতে পারে ডিউ টু মেটাস্টেসিস, যদি স্কিনে মেটাস্টেসিস হয় তাহলে স্কিনে বিভিন্ন নডিউল পাওয়া যেতে পারে। হাইপারট্রফিক পালমোনারি অবস্ট্রাকটিভিটি, যেটা আমি একটু আগে বললাম, সেটা হ্যান্ডের ডিস্টাল এন্ড মানে ফোর আর্মের ডিস্টাল এন্ডে কম্প্রেস করলে টেন্ডারনেস পাওয়া যাবে। গাইনোকোমাস্টিয়া, এটা সাধারণত লার্জ সেল কার্সিনোমাতে ইস্ট্রোজেন প্রডিউস করে, সেই জন্য গাইনোকোমাস্টিয়া পাওয়া যেতে পারে মেল পেশেন্টে। তো এইগুলা গেল আমাদের জেনা এক্সামিনেশনের ফাইন্ডিং। তাহলে সিস্টেমিক এক্সামিনেশন মানে আপনি লাং যখন এক্সামিন করবেন, মানে রেসপিরেটরি সিস্টেম যখন এক্সামিন করবেন, তখন কি পাবেন? রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে আপনি বিভিন্ন ফাইন্ডিং পেতে পারেন। একটা হতে পারে যে আমরা জানি যে একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা একটা লার্জ ব্রঙ্কাসকে যদি অবস্ট্রাকশন করে তখন লাং কলাপস হতে পারে। সেক্ষেত্রে আপনি টোটাল লাং কলাপসের একটা এভিডেন্স ক্লিনিক্যাল এক্সামিনেশন পেতে পারেন। যদি কলাপস হয় তাহলে আপনি এক্সামিনেশন কি পাবেন? ট্রাকিয়া কোন দিকে যাবে? ট্রাকিয়া সেম সাইডে যাবে, তাই না? ট্রাকিয়া সেম সাইডে যাবে, এবং যেদিকে লাং কলাপস সেদিকে আপনি চেস্ট এক্সপানশন রিডিউসড হবে, তারপরে পার্কাশন ডাল পাবেন, ভোকাল ফ্রেমিটাস কম পাবেন, তারপর ব্রেথ সাউন্ড ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে, এবং ভোকাল রেজোনেন্স কমে যাবে। যদি প্লুরাল ইফিউশন প্রডিউস করে তাহলে ম্যাসিভ প্লুরাল ইফিউশনের ফাইন্ডিং পাবেন, সেক্ষেত্রে ট্রাকিয়া অপোজিট সাইডে চলে যাবে এবং সবকিছু এখানে ডিমিনিশ থাকবে, পার্কাশন নটটা স্টোমিডাল হবে। যদি একটা পেরিফেরাল টিউমার অনেক বড় হয় তখন এটাকে মাস লেশনের ফাইন্ডিং পাওয়া যাবে। মাস লেশনের ফাইন্ডিংটা কি? এখানে ট্রাকিয়া সেন্ট্রালি থাকবে, কিন্তু এখানে পারকাশনে ডাল পাওয়া যাবে, ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাওয়া যাবে, ভোকাল রেজোনেন্স ডিমিনিশ পাওয়া যাবে, কিন্তু ট্রাকিয়া সেন্ট্রাল থাকবে। যদি সেকেন্ডারি ইনফেকশন হয় একটা অবস্ট্রাকটিভ ব্রঙ্কাসের ডিস্টালি, তাহলে আপনি কনসোলিডেশনের ফিচার পাবেন। তাহলে এইগুলা হচ্ছে
রেসপিরেটরি সিস্টেমে যে প্রবাবল ফাইন্ডিং যেটা আপনি কার্সিনোমা লাংয়ের পেশেন্টের আপনি পেতে পারেন। আপনি যদি লাং এক্সামিনেশনে কোনো ফাইন্ডিং না পান সেটা না পেলেও কিন্তু আপনার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এক্সক্লুড হবে না। লাং ফাইন্ডিং নরমাল থাকলেও কিন্তু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে। তাহলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে লাং ফাইন্ডিং নরমাল হতে পারে। আবার এমনও হতে পারে যে হয়তো টোটাল কলাপস করেনি, পার্শিয়ালি অবস্ট্রাকশন করছে। সেই ক্ষেত্রে যেদিকে পার্শিয়ালি লাং ব্রঙ্কাস অবস্ট্রাকশন সেই দিকে লোকালাইজড হুইস পাবেন বা রঙ্কাই পাবেন। লোকালাইজড রঙ্কাই পাওয়া যাবে সেই ক্ষেত্রে, কিন্তু পুরো কলাপসের ফাইন্ডিং পাওয়া যাবে। পেরিফেরাল একটা ছোট টিউমার যদি থাকে তাহলে এক্সামিনেশন ফাইন্ডিং নরমাল থাকতে পারে। চেস্ট এক্সামিনেশনে আপনি ইনস্পেকশনে পালপেশনে আপনি এই যে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনের ফিচার পেতে পারেন। তারপরে কোনো রিপসে যদি মেটাস্টেসিস হয় তাহলে বোনি সোয়েলিং পেতে পারেন। ইন দা রিপ বোনি সোয়েলিং পাওয়া যাবে। ইট উইল বি ভেরি টেন্ডার। এটা যেমন ধরেন একটা ছবি দিয়ে দেখানো হয়েছে যে এখানে দেখেন যে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যখন হবে, আপনি যখন চেস্ট এক্সামিন করবেন তখন চেস্টের অ্যান্টেরিয়র সারফেসের এখানে দেখবেন যে এই যে ভেইনস গুলো অনেক ডাইলেটেড এবং টর্চুয়াস ভেইন গুলো দেখা যাবে। এবং আপনারা জানেন যে এই ভেইন গুলোর ডিরেকশন দেখা যায় দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করলে। আপনি যদি উপরেরটা ছেড়ে দেই তাহলে যদি ভেনাস রিটার্ন উপর দিকে যায় তাহলে বুঝবো যে ভেনাস ফ্লোটা উপর দিকে, ফ্লোটা ডিটেকশন করা যায়। নরমালি আমরা জানি যে আমলিকাসের উপরে যে ভেইন গুলো আছে এগুলোর ডিরেকশন হচ্ছে উপর দিকে, কিন্তু যখন সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হয়ে যাবে তখন এই ভেইনের যদি আপনি ডিরেকশন দেখেন তখন দেখবেন এটা ডিরেকশন নিচের দিকে চলে যাবে। নরমালি আবলিকাসের উপরে ভেইনগুলোর ভেনাস ফ্লো ডিরেকশন উপর দিকে থাকে, কিন্তু সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হলে এই ভেইনে যদি আপনি ডিরেকশন টেস্ট করেন দেখবেন এটা নিচের দিকে চলে গেছে, তখন আপনি কনফার্ম বলতে পারেন ইট ইজ সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। তাহলে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনে চেস্টের মধ্যে এরকম ডাইলেটেড ভেইন দেখতে পাবেন, এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে ডাউনওয়ার্ডস হয়ে যাবে। তো এই গেল আমাদের রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন ফাইন্ডিং, যেটা আমি সংক্ষেপে আগে বললাম। এবার আসেন যে আদার সিস্টেম এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশনে আপনি লাংসে মেটাস্টেসিস লিভারে মেটাস্টেসিস যদি হয় তাহলে আপনি হেপাটোমেগালি পাবেন। অ্যাসাইটিস থাকতে পারে, নাও থাকতে পারে। নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে আপনি যদি ব্রেইনে মেটাস্টেসিস হয় তাহলে ফোকাল নিউরোলজিক্যাল ফিচার পেতে পারেন, হয়তো হেমিপ্যারেসিস নিয়ে আসতে পারে, কনভালশন নিয়ে আসতে পারে। যদি স্পাইনাল কর্ডে মেটাস্টেসিস হয় তাহলে প্যারাপ্যারেসিস নিয়ে আসতে পারে। হর্নার সিনড্রোম এবং প্যানকোস সিনড্রোম এগুলো নিউরোলজিক্যাল সিস্টেমের এক্সামিনেশনের পার্ট। যেমন আমি আগেই প্যানকোস সিনড্রোম বলছি যে আপনি যদি এক্সামিন করেন যেদিকে প্যানকোস সিনড্রোম হবে ওই দিকের হ্যান্ড মাসেল গুলা, বিশেষ করে থেনার এবং হাইপোথেনার মাসেল গুলা ওয়াস্টিং পাওয়া যাবে। হর্নার সিনড্রোমটা কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ হর্নার সিনড্রোম? হর্নার সিনড্রোমটা কি? Ptosis, meiosis, anophthalmus. স্যার অকুলোমোটর নার্ভের ইনজুরি। না না না, হর্নার সিনড্রোম কি অকুলোমোটর নার্ভ ইনজুরি যেটা হয়? হর্নার সিনড্রোমটা হয় সিম্প্যাথেটিক চেইন যেটা আছে, সিম্প্যাথেটিক চেইন ইনভলভমেন্টের জন্য। লাংসের অ্যাপেক্সে যদি কোনো ক্যান্সার থাকে সেটা যদি তার পিছনে যে স্পাইনাল কর্ডের ভার্টিব্রাল সামনে দিয়ে যে সিম্প্যাথেটিক চেইন উপর থেকে উঠে সেই সিম্প্যাথেটিক চেইন যদি কম্প্রেশন হয়, ইনভেড করে, তখন হর্নার সিনড্রোম হয়। হর্নার সিনড্রোমের পার্ট হচ্ছে এটা নরমাল, এটা হর্নার সিনড্রোমের একটা এফেক্টেড সাইড। এখানে দেখেন আইলিডের পজিশন দেখেন, এটা পার্শিয়াল টোসিস। এটা যেমন নরমালি 1/5 অফ দা কর্নিয়াকে কভার করে, কিন্তু এখানে মোর দেন 1/5 কর্নিয়াকে কভার করে রাখছে, তার মানে এখানে পার্শিয়াল টোসিস আছে। কর্নিয়ার পিপলের সাইজ দেখেন, এখানে স্মল পিপল, রিলেটিভলি স্মল, তাহলে মিওসিস আছে, মায়োসিস আছে, পার্শিয়াল টোসিস আছে। এনঅপথ্যালমাসটা এখানে বোঝা যাচ্ছে না। এনঅপথ্যালমাস মানে হচ্ছে অ্যাপারেন্টলি দেখে মনে হবে চোখটা ছোট, আর সেম সাইডে ফেসে অ্যানহাইড্রোসিস হবে, মানে সোয়েটিং কম হবে। এই চারটা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে হর্নার সিনড্রোম। তাহলে পার্শিয়াল টোসিস, মায়োসিস, অ্যানঅপথ্যালমাস আর একটা হচ্ছে অ্যানহাইড্রোসিস। এই চারটা নিয়ে হচ্ছে হর্নার সিনড্রোম। এটা হয় লাং ক্যান্সারে, যদি এপেক্স অফ দ্য লাংসে কোনো ক্যান্সার
তার পিছনে যে সিম্প্যাথিক চেইন আছে সেই সিম্প্যাথিক চেইনকে যদি এফেক্ট করে, এটাও একটা নার্ভাস সিস্টেমের এক্সামিনেশন পার্ট হতে পারে, মানে ফাইন্ডিং হতে পারে। এছাড়া ওই যে নন মেটাস্ট্যাটিক ম্যানিফেস্টেশনের যে আমরা কতগুলো ফাইন্ডিং বলছিলাম, যে পেরিফেরাল নিউরোপ্যাথি, মাইলোপ্যাথি, সেরিবেলার সিনড্রোম, মায়াস্থেনিয়া, এগুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে, এই সমস্ত ফাইন্ডিং পেতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে পেরিকার্ডিয়াল এফিউশনের ফাইন্ডিং পেতে পারে, যদি এটা পেরিকার্ডিয়ামের কাছাকাছি থাকে এবং পেরিকার্ডিয়াল যদি ইনভেট করে। এই গেল আমাদের সিস্টেমিক এক্সামিনেশন ফাইন্ডিং। এটা হচ্ছে প্যানকোস সিনড্রোম। এইটা দেখেন থেনার হাইপোথেনার মাসল এখানে নরমাল, এখানে থেনার এবং হাইপোথেনার মাসলটা ওয়াস্টিং হয়ে গেছে, এবং এই পেশেন্টটা এই হাতের যে ফোরআর্ম আছে, ফোরআর্মের মিডিয়াল সারফেসে সে পেইন কমপ্লেন করবে। ইনভেস্টিগেশন, এখন আমরা ডায়াগনোসিস করব কিভাবে? একটা হচ্ছে আমাদের এইম থাকবে ইনভেস্টিগেশন, একটা হচ্ছে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, এটা হচ্ছে টু স্টাবলিশ দ্য হিস্টোলজিক্যাল টাইপস, কারণ হিস্টোলজিক্যাল টাইপস এর উপর ট্রিটমেন্ট মডালিটি ডিপেন্ড করে। কোন বিভিন্ন হিস্টোলজিক্যাল টাইপস আছে, এক একটাতে ট্রিটমেন্ট মডালিটি চয়েস এক এক রকম। এবং টু ডিফাইন দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, তার মানে হচ্ছে ডিজিজটা কতটুকু এক্সটেন্ড করছে, তার মানে স্টেজিং করতে হবে। এই চারটা এম নিয়ে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। একটা হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, একটা হচ্ছে হিস্টোলজিক্যাল টাইপস দেখতে হবে, 3 নম্বর হচ্ছে স্টেজিং করতে হবে। তো ডায়াগনোসিস কনফার্ম করার জন্য প্রথমে কিছু সাপোর্টিং ইনভেস্টিগেশন, একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, এখানে আপনি অ্যানিমিয়া পাবেন, আর যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে তাহলে টোটাল কাউন্ট বেশি হতে পারে, এবং ইএসআর উইল বি হাই, ইএসআর উইল বি হাই। টোটাল কাউন্ট ইউজুয়ালি নরমাল থাকবে, যদি কোনো নিউমোনিয়া থাকে তখন আপনার টোটাল কাউন্ট বাড়তে পারে। এছাড়া এখানে অ্যানিমিয়া এবং হাই ইএসআর পাওয়া যাবে। সেকেন্ড ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে পিএভিউ, ইজ মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট। চেস্ট এক্সরেতে বিভিন্ন টাইপের ফাইন্ডিং পাওয়া যেতে পারে। যদি সেন্ট্রাল টিউমার হয় তাহলে ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট পাওয়া যেতে পারে, অথবা যদি ওই হাইলামে যদি কোনো টিউমার থাকে সেটা যদি লিফ নোড হাইলার লিফ নোডকে এনলার্জ করে তাহলে ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট হতে পারে। একটা পেরিফেরাল রাউন্ডেড ওপাসিটি নিয়ে আসতে পারে, একটা বড় মাস লেশন নিয়ে আসতে পারে। চেস্ট এক্সরেতে কলাপস পাওয়া যেতে পারে, ইফিউশন প্লুরাল ম্যাসিভ প্লুরাল ইফিউশন পাওয়া যেতে পারে, আরেকটা পাওয়া যেতে পারে ওয়াইডেনিং অফ দ্য মেডিস্টেনাম ওয়াইডেনিং পাওয়া যেতে পারে। কার্ডিয়াক শ্যাডো এনলার্জ পাওয়া যেতে পারে যদি পেরিকার্ডিয়াল এফিউশন হয়। আর যদি ফেনিক নার্ভ প্যারালাইসিস হয় তাহলে ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে ডায়াফ্রামটা ইলাভেটেড হতে পারে, হেভি ডায়াফ্রাম ইলাভেশন হতে পারে। তাহলে দেখেন একটা চেস্ট এক্সরেতে কার্সিনোমা লাঙ্গে কত ধরনের ইনফরমেশন পাওয়া যেতে পারে। এটা এক এক পেশেন্টে এক এক রকম পাওয়া যাবে, সবগুলো এক পেশেন্টে পাওয়া যাবে না। একটা হতে পারে রিপ্রেস্ট্রাকশন নিয়ে আসতে পারে, রিপ্রেস্ট্রাকশন পাওয়া যেতে পারে। যেমন ধরেন এটা একটা লার্জ পেরিফেরাল টিউমার, যদিও এটা দেখা যাচ্ছে যে এটা এখানে কাছাকাছি লেগে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পেরিফেরাল টিউমার, মাঝখানে একটু ক্যাপিটেশন আছে, হয়তো এখানে নেক্রোসিস হয়ে গেছে সেলগুলা। এটা একটা হাইলামের টিউমার, হাইলার এনলার্জমেন্ট। এছাড়া তো প্লুরাল ইফিউশন হতে পারে, ম্যাসিভ প্লুরাল ইফিউশন হতে পারে, তারপরে পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে। তারপরে এখানে একটা যেখানে টিউমারটা আছে টিউমারের কাছাকাছি এখানে একটা রিপ ডিস্ট্রাকশন থাকতে পারে। যেখানে রিপ ডিস্ট্রাকশন থাকবে সেখানে এই যে স্মুথ একটা বর্ডার দেখা যায়, সেই বর্ডারটা স্মুথ থাকবে না, সেখানে মনে হবে হঠাৎ করে এই বর্ডারটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এখানে দেখা যাবে একটি ইরেগুলারিটি দেখা যাবে। কলাপস নিয়ে আসতে পারে। আমি আর এক্সরে ডিটেইলস ছবি দেখালাম না, জাস্ট দুইটা ছবি দেখালাম। তো এই গেল চেস্ট এক্সরে ডায়াগনোসিস করা যাবে। 3 নম্বর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে স্পুটাম ফর এক্সফোলিয়েটিভ সাইটোলজি, তার মানে ম্যালিগন্যান্ট সেল দেখবেন স্পুটামে, এক্সফোলিয়েটিভ সাইটোলজি করে ম্যালিগন্যান্ট সেল দেখলেন। যদি প্লুরাল ডিফিউশন থাকে তাহলে প্লুরাল ফ্লুইড স্টাডি করলেন। প্লুরাল ফ্লুইড স্টাডিতে আপনারা এখানে কালার দেখবেন, কালারটা হবে হেমোরেজিক যদি ম্যালিগন্যান্ট হয়। এবং এখানে আপনি যদি সাইটোলজি দেখেন, এখানে সাইটোলজিতে লিম্ফোসাইট পার্সেন্টেজ বাড়তে পারে, সেল কাউন্ট বাড়তে পারে, এক্সোডেটিভ হবে এটা,
এটা ডেফিনেটলি এক্সিকিউটিভ হবে এবং সাইটোলজিতে এখানে প্রচুর আরবিসি থাকবে। এবং আপনি যদি এক্সফোলিয়েটিভ সাইটোলজি করেন এখানে ম্যালিগন্যান্ট সেল পেতে পারেন। বিশেষ করে এক্সফোলিয়েটিভ সাইটোলজি প্লুরাল ফ্লুইডের সাইটোলজিটা করা হয়, এটাকে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করে যে সেডিমেন্টটা পাওয়া যায় সেই সেডিমেন্টটাকে আপনার ম্যালিগন্যান্ট সেলের জন্য প্যাপিলার স্টেইন করে আপনার দেখা হয়। তাহলে ফ্লুইডের মধ্যেও আপনি ম্যালিগন্যান্ট সেল পেতে পারেন। যদি ম্যাসিভ প্লুরাল ফিউশন থাকে তাহলে প্লুরাল বায়োপসি করতে পারেন। বায়োপসির ক্ষেত্রে আপনার যদি ম্যালিগন্যান্ট প্লুরাল ফিউশন হয় তাহলে 40% ক্ষেত্রে বায়োপসি পজিটিভ আসবে। তার মানে কি প্লুরাল মধ্যে যদি ইনভেশন হয় তখন সেই বায়োপসিতে ম্যালিগন্যান্ট সেল হিস্টোলজিতে দেখা যাবে। এইগুলো হচ্ছে কমন টেস্ট যেগুলো সাধারণত করা হয়। এরপরে হচ্ছে যদি আমার চেস্ট এক্সরে কনক্লুসিভ না হয়, আমি যদি আরো ক্লিয়ার করে দেখতে চাই এক্স্যাক্টলি কোন লোবে প্যাটার্ন অফ ইনভলভমেন্ট এবং ডিটেইলস দেখতে গেলে আমাকে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে হবে। সিটি স্ক্যান আপনাকে প্রপারলি বলে দিবে এটা কি সেন্ট্রাল না পেরিফেরাল টিউমার এবং এটা কোন লোবে আছে, কোন সেগমেন্টে আছে। এরপরে আসেন যে ডায়াগনোসিস। আমাদের এইখানে মোটামুটি ডায়াগনোসিস হয়ে যাবে। তারপরে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করার জন্য আমাকে টিস্যু নিতে হবে। প্লুরাল বায়োপসি করেও আপনি হয়তো হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারবেন, কিন্তু এটা সবসময় করা হয় না বা এটা নট রুটিনলি প্র্যাকটিস, সবসময় করা হয় না। যেটা এক্স্যাক্টলি প্রাইমারি সাইট থেকে যে টিস্যু না হয় এটা দুই ভাবে না হয়। যে একটা হচ্ছে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করে যদি না হয়, যদি এটা পেরিফেরাল কোনো টিউমার হয়। যদি পেরিফেরিতে কোনো টিউমার থাকে তাহলে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করে সাইটোলজি মানে সেলগুলা নিয়ে সেটা স্টেইন করে দেখা হয়, সাইটোলজি করা হয়, সেখানে ম্যালিগন্যান্ট সেল দেখা যেতে পারে। আরেকটা করা যেতে পারে ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি এন্ড বায়োপসি। ব্রঙ্কোস্কোপি করে যদি বিশেষ করে যদি সেন্ট্রাল বা হাইলার সেন্ট্রাল লার্জ ব্রঙ্কাসে কোনো টিউমার হয় তাহলে ব্রঙ্কোস্কোপি করে বায়োপসি করা হয়। যদি দেখা যায় এটা অনেক ডিস্টালি আছে তাহলে বায়োপসি যদি ফোর্সেপ অত ডিস্টালি না নেওয়া যায় তখন ব্রঙ্কিয়াল ব্রাশিং অথবা ওয়াশ করে সেখান থেকে সাইটোলজিক্যাল টেস্ট করা হয়। তাহলে ব্রঙ্কোস্কোপি করা হবে যদি ব্রঙ্কাসের মধ্যে কোনো টিউমার থাকে, লার্জ ব্রঙ্কাসে, আর পেরিফেরি স্মল ব্রঙ্কাসে যদি কোনো টিউমার হয়, পেরিফেরিতে বড় টিউমার থাকে, সেটা সিটি গাইডেড বা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করা হয়। এই দুটার মাধ্যমে আপনি হিস্টোলজিক্যাল টাইপ অফ টিউমার জেনে যাবেন যে এটা কোন টাইপ, এটা কি স্কোয়ামাস সেল বা স্মল সেল, লার্জ সেল না মানে অ্যাডেনোকার্সিনোমা। যদি আপনার কোনো লিফ নোড এনলার্জ পান, বিশেষ করে সুপ্রাক্লাভিকুলার বা স্ক্যালেনি, সেই লিফ নোড বায়োপসি করলে আপনি ম্যালিগন্যান্ট সেল পেয়ে যাবেন। সেটা দিয়েও আপনি ডায়াগনোসিস বলতে পারবেন ইয়েস ইট ইজ ম্যালিগন্যান্ট, এবং ওখানে হিস্টোলজিক্যাল টাইপসও অনেক সময় চলে আসে। তাহলে হিস্টোলজিক্যাল টাইপের জন্য আমরা সিটি গাইডেড এফএনএসি বা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি অফ দ্য পেরিফেরাল টিউমার অথবা ব্রঙ্কোস্কোপিক বায়োপসি অথবা ব্রাশিং অর ওয়াশিং অফ দ্য ফর হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন অথবা লিফ নোড থাকলে লিফ নোড এফএনএসি অথবা বায়োপসি করতে পারি। আর যদি প্লুরাল ফ্লুইড বেশি থাকে প্লুরাল বায়োপসি করতে পারি। এই কয়েকটার মাধ্যমে আপনি হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারবেন। এবার আসেন স্টেজিং। স্টেজিং করার জন্য কয়েকটা ইনভেস্টিগেশন করা হয়। তার মানে হচ্ছে যে লাংসে যে টিউমারটা আছে সেটা যেদিকে লাংসের টিউমার সেই দিকের যে ইপসিল্যাটারাল যে হাইলার বা পেরিব্রঙ্কিয়াল বা প্যারাট্রকিয়াল যে লিফ নোড গুলো আছে বা অপোজিট সাইডে যে লিফ নোড গুলো আছে বা অপোজিট লাং সেম সাইডের লাং এগুলাকে ইনভাইট করছে কিনা সেটা দেখার জন্য আপনি সিটি স্ক্যান করতে পারেন। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট আপনাকে শুধু প্রাইমারি টিউমারের সাইট না, এই টিউমারটা চেস্টের আর কোথাও যদি মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে আপনাকে ডিটেইলস বলে দেবে। এটা স্টেজিং এর জন্য লাগবে। দুই নাম্বার হচ্ছে আল্ট্রাসাউন্ড অর সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। আপনার বিশেষ করে অ্যাবডোমেনের লিভার বা আদার অর্গানে কোনো ইনভেশন আছে কিনা, মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখার জন্য। ব্রেইন মেটাস্টেসিস দেখার জন্য ব্রেইনের সিটি স্ক্যান। বোনসে মেটাস্টেসিস দেখার জন্য রেডিও নিউক্লিয়ার বোন স্ক্যান করা যেতে পারে। আর যদি প্যাট পজিট্রন ইমিশন সিটি স্ক্যান, এটা সব জায়গায় অ্যাভেলেবল না, ইট ইজ ভেরি কস্টলি। ঢাকায় 2-3টা সেন্টারে অ্যাভেলেবল আছে। এটা যদি কেউ পারে তাহলে এটা করলে পুরো বডি হোল বডি স্ক্যানিং হয়ে যাবে। তাহলে এই কয়েকটা ইনভেস্টিগেশন লাগবে আমার স্টেজিং এর জন্য, যে পেশেন্টের ম্যালিগন্যান্সিটা কোন কোন জায়গায় স্প্রেড করছে।
যদি বোন ম্যারোতে মনে হয় যে বোন ম্যারো ইনভেট করছে, বিশেষ করে যদি কাউন্ট দেখে মনে হয় যে তার প্যানসাইটোপেনিয়া আছে অথবা এরকম যদি ফিচার থাকে বোন ম্যারো ইনভলভমেন্টের, তাহলে আপনি বোন ম্যারো স্টাডি করতে পারেন। তো এই স্টেজিং এর যে ছবিটা, এটা আপনারা বইতে পাবেন, আপনাদের বইতে আছে। এখানে 3টা প্যারামিটার দিয়ে স্টেজিং করা হয়। একটা হচ্ছে টিউমার সাইজ, যেটা T1, T2, T3, T4। T1 হচ্ছে যদি টিউমার সাইজ লেস দেন 3 সেন্টিমিটার হয়, T2 হচ্ছে 3 থেকে 7, T3 হচ্ছে মোর দেন 7, আর T4 হচ্ছে যদি যে আমাদের যে গ্রেড মানে সেন্ট্রাল যে স্ট্রাকচার গুলো আছে, হার্ট, গ্রেড ভেসেল, ইসোফেগাস, ক্যারিনা, এগুলো যদি ইনভলভ করে তাহলে T4। M1 হচ্ছে যদি কোনো মেটাস্টেসিস থাকে, ডিস্টাল মেটাস্টেসিস আদার দেন লিফ নোড, লিফ নোড ছাড়া অন্য কোনো জায়গায় যদি মেটাস্টেসিস থাকে তাহলে M1। আর লিফ নোড মেটাস্টেসিসটাকে আমরা N0 মানে কোনো লিফ নোড মেটাস্টেসিস নাই, N1 ইপসিল্যাটারাল হাইলার, N2 হচ্ছে ইপসিল্যাটারাল মেডিস্টেনাল অথবা সাবক্যারিনাল, N3 হচ্ছে কন্ট্রোল্যাটারাল অথবা সুপ্রাক্লাভিকুলার। এই কয়েকটা প্যারামিটার দিয়ে স্টেজিং করা হয়। আপনাদের জাস্ট মনে রাখার সুবিধার জন্য আমি জাস্ট একটা ক্লু দিলাম। যদি ধরেন আপনাদের পরীক্ষায় কোনো লং কেস থাকে, ধরেন লং কেসে দেখা গেল যে পেশেন্টের একটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফোডেনোপ্যাথি বা স্ক্যালেলি লিম্ফ নোড আছে, সাথে একটা লাংসে ক্যান্সার আছে। এখন আপনি কি বলবেন যদি আপনাকে বলে স্টেজ কি? তাহলে বলবেন এটা অ্যাটলিস্ট স্টেজ 3। লিম্ফ নোড সুপ্রাক্লাভিকুলার স্ক্যালেলি থাকলে অ্যাটলিস্ট স্টেজ 3 তে আছে। যদি কোনো ডিস্টাল মেটাস্টেসিস থাকে, যেমন বোনসে মেটাস্টেসিস অথবা ব্রেইনে অথবা লিভারে, এরকম ডিস্টাল মেটাস্টেসিস থাকলে ইট ইজ ডেফিনেটলি স্টেজ 4। যে কোনো ডিস্টাল মেটাস্টেসিস থাকলে এটা স্টেজ 4। আর যদি গ্রেড ভেসেল গুলো ইনভলভ থাকে, যেমন হার্টে যদি হার্ট মানে পেরিকার্ডিয়াম যদি ইনভলভ থাকে, অথবা লার্জ ভেসেল ইনভলভ থাকে, অথবা ইসোফেগাস যদি ইনভলভ থাকে, অথবা সুপিরিয়র ভেনা কাভাল যদি ইনভলভ থাকে, তাহলে এটা অ্যাটলিস্ট গ্রেড 3। তাহলে এটা জাস্ট একটা ক্লু দিলাম যে পরীক্ষায় যদি লং কেস থাকে, যদি ডিস্টাল মেটাস্টেসিস থাকে তাহলে স্টেজ 4 হবে। যদি সেন্ট্রাল যে স্ট্রাকচার গুলো আছে, পেরিকার্ডিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ইসোফেগাস, এগুলা যদি ইনভেট থাকে তাহলে স্টেজ 3 হবে। আর যদি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এনলার্জ থাকে তাহলে স্টেজ 3 হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখেন, তাহলে আপনার পরীক্ষায় যদি কেউ কোয়েশ্চেন করে যে এই পেশেন্টের স্টেজ কি, তাহলে আপনি বলতে পারবেন। এবার আসেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে 3টা ম্যানেজমেন্ট আছে। একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, একটা হচ্ছে কেমোথেরাপি, একটা রেডিওথেরাপি। সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট হোপ ফর লং টার্ম সার্ভাইভাল। যদি এটা পসিবল হয় তাহলে ইট ইজ দ্য মোস্ট কিউরেটিভ ট্রিটমেন্ট। যদি স্টেজ 1 এটা স্টেজ 1 এ পারফর্ম করা হয় তাহলে 5 ইয়ার সার্ভাইভাল রেট ইজ মোর দ্যান 75। স্টেজ 2 তে যদি করা হয় তাহলে 5 ইয়ার সার্ভাইভাল রেট ইজ 55%। তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় স্টেজ 1 এবং স্টেজ 2, এই দুটাতে ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় যদি পেশেন্টের অপারেশনের ইয়ে থাকে, মানে ফিটনেস থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টকে সার্জারি করার আগে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দেওয়া হয়, অথবা পরেও দেওয়া হয়। কিছু কিছু পেশেন্টের সার্জারি করার পরে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া হয় টু প্রলং দ্য রিমিশন অর কিওর। কিন্তু 75% ক্ষেত্রে সার্জারি ইজ নট পসিবল ডিউ টু দ্য স্টেজিং অফ দ্য পেশেন্ট। কারণ বেশিরভাগ পেশেন্ট স্টেজ 3, স্টেজ 4 এ প্রেজেন্ট করে, এই জন্য সার্জারি করা যায় না। বিশেষ করে স্মল সেল কার্সিনোমা পেশেন্ট গুলা বেশিরভাগ ক্ষেত্রে মেটাস্টেসিস দিয়ে আসে। তাহলে সার্জারি করা হয় স্টেজ 1 এবং স্টেজ 2, এবং স্টেজ 1 এ করলে তার সার্ভাইভাল রেট বেশি, স্টেজ 2 তে করলে সার্ভাইভাল রেট তার থেকে একটু কম। এবং বিশেষ করে স্টেজ 2 তে অপারেশন করার পরে পেশেন্টকে রেডিও এবং কেমোথেরাপি দেওয়া হয় টু প্রলং দ্য রিমিশন অর কিউর। সার্জারি মানে হচ্ছে রিসেকশন অফ দ্য টিউমার এবং অ্যাডজাসেন্ট যে লিম্ফ নোড গুলো আছে সেগুলোকে রিসেকশন করা হয়। ইট ইজ দ্য সার্জারিক্যাল ট্রিটমেন্ট। সাধারণত ইয়াং পেশেন্টে করা হয় যদি স্টেজিং এ তার ফিজিবিলিটি থাকে। তারপর হচ্ছে মডালিটি ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি। যদি সার্জারি পসিবল না হয়, তখন যদি ডিউ টু কোমরবিড কন্ডিশন, তাহলে রেডিক্যাল রেডিওথেরাপি দেওয়া হয়। এবং সাধারণত
রেডিক্যাল রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি অনেক সময় কম্বাইন্ড দেওয়া হয়, বিশেষ করে যখন লিম্ফ নোড ইনভলভ হয়, বিশেষ করে স্টেজ 3 তে রেডিক্যাল রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি দেওয়া হয় যদি লিম্ফ নোড এনলার্জ থাকে স্টেজ 3 হলে, অথবা রেডিওথেরাপি দেওয়া হয় যদি কোনো কম্প্রেশন থাকে লাইক সুপিরিয়র অবস্ট্রাকশন অথবা ইসোফেজিয়াল কম্প্রেশন আছে, অথবা মেটাস্টেসিসের কারণে বোন পেইন খুব বেশি হচ্ছে, তখন লোকালাইজড রেডিওথেরাপি দেওয়া হয়। তবে রেডিওথেরাপিটা কিন্তু বিশেষ করে মানে চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে। স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি, দেন কেমোথেরাপি। কেমোথেরাপি স্কোয়ামাস সেল কার্সিনোমা ফার্স্ট ট্রিটমেন্ট না, স্কোয়ামাস সেল কার্সিনোমা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি। তাহলে রেডিওথেরাপি দেওয়া হয় যখন সার্জারি নট পসিবল, তার মানে স্টেজ 3 বা তার উপরে গেলে, এবং সাধারণত কেমোথেরাপির সাথে কম্বাইনলি দেওয়া হয় যখন লিম্ফ নোড গুলা ইনভলভ হয়। এছাড়া যদি কম্প্রেশন বা ইনভেশনের ফিচার থাকে, যেমন সুপিরিয়র অবস্ট্রাকশন বা ইসোফেজিয়াল অবস্ট্রাকশন কম্প্রেশন, অথবা চেস্ট ওয়াল ইনভেশনের জন্য পেইন, বোনি পেইন হচ্ছে, তখন আপনার রেডিওথেরাপি দেওয়া হয়। এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ দ্য মোস্ট রেডিও সেনসিটিভ টিউমার। কেমোথেরাপি, স্মল সেল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কেমোসেনসিটিভ টিউমার। স্মল সেল কার্সিনোমা হচ্ছে সবচেয়ে কেমোসেনসিটিভ টিউমার, আর রেডিও সেনসিটিভ টিউমার হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই কেমোথেরাপিটা অনেক সময় রেডিওথেরাপির সাথে কম্বাইনলি দেওয়া যায়, বিশেষ করে যদি দেখা যায় যে ওই কার্সিনোমাতে কোনো লিম্ফ নোড এনলার্জ আছে, অথবা ওই ধরনের মেটাস্টেসিসের কারণে যদি পেইনফুল কন্ডিশন থাকে, তাহলে দেওয়া হয়। কি কি কেমোথেরাপি ড্রাগ ইউজ করা হয়? কম্বিনেশন কেমোথেরাপি একটা মডালিটিতে দেওয়া হয় সাইক্লোফসফামাইড, ডক্সোরুবিসিন আর ভিনক্রিস্টিন, আর এর অল্টারনেটিভলি সিসপ্লাটিন এবং ইটোপোসাইড দেওয়া যায়। সিসপ্লাটিন ইটোপোসাইডটাই বেশি ইউজ হয় ইদানিং, সিসপ্লাটিন এবং ইটোপোসাইড বেশি ইউজ হয়, আর অল্টারনেটিভলি সাইক্লোফসফামাইড, ডক্সোরুবিসিন আর ভিনক্রিস্টিন, এই তিনটা কম্বিনেশন দেওয়া যায়। নন স্মল সেল কার্সিনোমা যেগুলা, সেগুলা সাধারণত লেস কেমোসেনসিটিভ, তাহলে স্মল সেল কার্সিনোমাতেই বিশেষ করে কেমোথেরাপি দেওয়া হয়। তবে নন স্মল সেল কার্সিনোমাতে বিফোর সার্জারি অথবা আফটার সার্জারি আপনার কেমোথেরাপি দেওয়া হয়। বিফোর সার্জারি দেওয়া হয় একটু ডাউন স্টেজটা টিউমার, ধরেন অনেক বড় বড় লিম্ফ নোড আছে, এই লিম্ফ নোড গুলাকে স্মল করার জন্য অথবা টিউমার সাইজকে ছোট করার জন্য সার্জারির আগে নন স্মল সেল কার্সিনোমাতে অনেক সময় কেমোথেরাপি দেওয়া হয়। আবার পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টেও মানে অপারেশনের পরেও কেমোথেরাপি দেওয়া হয় যখন লিম্ফ নোড এনলার্জ থাকে। তাহলে কেমোথেরাপি গুলো অপারেশনের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আর এছাড়া অপারেশন ছাড়াও নন অপারেটিভ কেস গুলোতেও শুধুমাত্র সিঙ্গেল মডালিটি অফ ট্রিটমেন্ট হিসেবে স্মল সেল কার্সিনোমাতে দেওয়া হয়। এইগুলো আমাদের কমন ট্রিটমেন্ট যেগুলো রেডিও, কেমো এবং সার্জারি। এছাড়া মানে কিছু আনকমন মানে লেস লেস কমন কিছু ট্রিটমেন্ট আছে, এটা সব জায়গায় অ্যাভেলেবল না। যেমন ধরেন একটা বড় ব্রঙ্কাসের মধ্যে যদি একটা টিউমার থাকে এবং সেটা ব্রঙ্কাসকে অবস্ট্রাকশন করে ফেলছে, সেই ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনকে রিলিফ করার জন্য আপনি লেজার থেরাপি দিতে পারেন, ইন্ট্রাব্রঙ্কিয়াল লেজার থেরাপি। এটা কিছু স্পেশালাইজ সেন্টারে হয়তো করা সম্ভব হবে, সব জায়গায় পসিবল না। সেই লেজার থেরাপি দিয়ে টিউমারটাকে লাইসিস করা হয় এবং টিউমারটা স্মল হয়ে যায়, এবং তারপরে আপনি একটা এন্ডোব্রঙ্কিয়াল স্ট্যান্ট দিতে পারেন, যাতে ফার্দার টিউমারটা যাতে গ্রো করলে লাং ব্রঙ্কাসকে কলাপস না করতে পারে, অবস্ট্রাকশন না করতে পারে। অথবা যদি একটা এনলার্জ লিম্ফ নোড ব্রঙ্কাসকে বাইরে থেকে এক্সটেনসিভ কম্প্রেশনের মাধ্যমে কলাপস করে থাকে, সেক্ষেত্রে আপনি স্ট্যান্টিং করতে পারেন। তাহলে এটা গেল লেজার থেরাপি। জেনারেল ম্যানেজমেন্ট মধ্যে আছে প্রথমে অ্যাডিকুয়েট নিউট্রিশন দিতে হবে তাকে, যেহেতু তারা ক্যাকেকটিক থাকে, হাইড্রেশন স্ট্যাটাস মেইনটেইন করতে হবে। তাদের এনিমিয়া থাকলে এনিমিয়া কারেকশন করবেন, ইনফেকশন থাকলে ইনফেকশন ট্রিটমেন্ট করবেন বাই অ্যান্টিবায়োটিক। যেহেতু পেশেন্ট গুলা সাইকোলজিক্যালি ডিপ্রেস থাকে বা এংজাইটি থাকে, তাদের এই ডিপ্রেশন এংজাইটিকে ম্যানেজমেন্ট করতে হবে। যদি প্লুরাল ইফিউশন বেশি থাকে, প্লুরাল ইফিউশনকে ড্রেইন করতে হবে। যদি রিকারেন্ট প্লুরাল ইফিউশন হয়, তাহলে ফ্লোরোডেসিস করতে পারেন, ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউব দিয়ে। এখানে আপনি কেমোথেরাপি ড্রাগ দিয়ে আপনি প্লুরাল ইফিউশনটাকে আপনি প্লুরাল স্পেসটাকে অবলিটারেট করতে পারেন টু রিডিউস দ্য রিকারেন্ট প্লুরাল ইফিউশন। যদি পেইন বেশি হয় কোনো কারণে, বোনি পেইন, ইনভেশনের কারণে বা প্লুরাল ইনভলভমেন্টের কারণে, তখন পেইন কিলার দিবেন।
এই গেল আমাদের জেনারেল ম্যানেজমেন্ট, যেটা দিয়ে আমরা কার্সিনোমা পেশেন্টকে কিছুটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করব। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনের যেহেতু উপর দিকে ভেনাস কনজেশন আছে, সেই জন্য ভেনাস কনজেশন অফ দা ব্রেন বিশেষ করে কমানোর জন্য মাথার দিকটাকে উপরে তুলে রাখতে হবে। হেড এন্ড শুড বি রেজড। ভেনাস কনজেশন কমানোর জন্য আইভি ফুরোসেমাইড দিতে পারেন, আর ডেক্সামেথাসোন দিতে পারেন, যে ভেনাস যেখানে সুপিরিয়র ভেনা কেবল যেখানে ম্যালিগন্যান্সি ইনভেড করছে সেখানে কিছু ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য ডেক্সামেথাসোন দিতে পারেন। অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া যাবে যদি দেখা যায় যে ইফ দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড থ্রম্বোসিস ইন দ্য সুপিরিয়র ভেনা কেবল। ডাইরেক্ট ইনফেকশনের জায়গায় যদি কিছু থ্রম্বোসিস থাকে, সেই থ্রম্বোসিসটাকে লাইসিস করার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারেন। যদি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল হয় তাহলে মেটালিক স্ট্যান্ড উইদিন দ্য সুপিরিয়র ভেনা কেবল দিলে আপনার এই ভেনা কেবল কনজেশনটা কমে যাবে। লাস্ট স্লাইড, সেটা হচ্ছে আরেকটা মডালিটিস অফ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আরএফটি বলে, এটা ঢাকায় কিছু কিছু সেন্টারে হয়। এটা ইন্ডিকেশন আছে যে যাদের নন স্মল সেল কার্সিনোমা স্টেজ 1 থেকে 3 এবং স্মল সেল কার্সিনোমা স্টেজ 1 থেকে 2, যাদের সার্জারি ইন্ডিকেটেড বাট করা যাচ্ছে না ডিউ টু কার্ডিওরেসপিরেটরি কোমরবিডিটিস অথবা লাং ফাংশন খারাপ, তাদের ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়। তার মানে এটা একটা টিউমার সাইজটা খুব বেশি বড় না এবং খুব বেশি মেটাস্টেসিস হয় নাই, এই ধরনের পেশেন্ট যাদের ক্ষেত্রে হয়তো সার্জারি করা যেত কিন্তু তাদের কার্ডিয়াক কন্ডিশন খারাপ অথবা রেসপিরেটরি কন্ডিশন খারাপ দেখে অপারেশন করা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয়। এটা আসলে কিছুই না, এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল কারেন্ট একটা ইলেকট্রোডের মাধ্যমে ওই যে ক্যান্সারের ভিতরে পাস করা হয়, এবং ম্যাক্সিমাম টিউমার ডায়ামিটার 3.5 সেন্টিমিটার পর্যন্ত হলে তখন এটা করা হয়, এর বেশি বড় হলে সাধারণত করা হয় না। এটা একটা ছবি দিয়ে দেখানো হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা সিটি স্ক্যান গাইড করে করা হয়। দিস ইজ দা প্রাইমারি টিউমার। আপনি সিটি স্ক্যান গাইড করে আপনার যে ইলেকট্রোড যেটা আসে সেটাকে এই টিউমারের ভিতরে ঢুকাই দিলেন, এবং এই ইলেকট্রোডের মাথায় কতগুলা কি বলবো এটাকে, অনেকটা ইয়ের মতো কতগুলা ওয়্যার থাকে, তারপর এটাকে ইলেকট্রিক কারেন্ট এটার মধ্যে দিয়ে পাস করা হয়, এটা তখন একটা হিট প্রডিউস হয়, হিটের মাধ্যমে এই ম্যালিগন্যান্সিটা তখন বার্ন হয়ে যায়, এটাকে বলে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। দিস দা প্রোব, এই প্রোবের মাথায় অনেকগুলো এন্ডিং থাকে, এইগুলা দিয়ে ইলেকট্রিসিটি পাস করে হিট প্রডিউস করে, তখন এটাকে বার্ন করে দেওয়া হয়। দিস ইজ দা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটা টিউমার সাইজ ম্যাক্সিমাম 3.5 সেন্টিমিটার পর্যন্ত হলে করা হয়, এবং এটা সাধারণত যখন ইন্ডিকেশন হচ্ছে যদি স্টেজ নন স্মল সেল কার্সিনোমা স্টেজ 1 এবং স্টেজ 1 থেকে স্টেজ 3A, এবং স্মল সেল কার্সিনোমা ক্ষেত্রে স্টেজ 1 এবং স্টেজ 2, যেখানে সার্জারি ইন্ডিকেটেড ছিল কিন্তু করা যাচ্ছে না ডিউ টু কার্ডিওরেসপিরেটরি কোমরবিড কন্ডিশন, তখন এটা করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। Prognosis, overall prognosis of lung cancer is very poor. 70% patient die within 1 year of diagnosis because of staging. বেশিরভাগ পেশেন্টই স্টেজ 3-4 নিয়ে প্রেজেন্ট করে। Only 6 to 8% survive 5 years after survival, বিশেষ করে যাদের সার্জারি করা পসিবল হয়। সেকেন্ডারি টিউমার হচ্ছে যেগুলা অন্য জায়গা থেকে লাংসে মেটাস্টেসিস হয়, এর মধ্যে কমনেস্ট প্রাইমারি সাইট অফ সেকেন্ডারি লাং ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে থাইরয়েড ক্যান্সার, টেস্টিস বা ওভারিয়ান ক্যান্সার, কিডনি এবং ইউটেরাসের ক্যান্সার, এগুলা লাংসে মেটাস্টেসিস হয়। কমনেস্ট হচ্ছে ব্রেস্ট, থাইরয়েড এবং টেস্টিস বা ওভারি, তারপরে কিডনি এবং ইউটেরাস। সাধারণত সেকেন্ডারি টিউমার গুলা মাল্টিপল হয়, বায়োলেটারাল হয়, এবং এদের রেসপিরেটরি সিম্পটমটা প্রথম থেকে কম হয়, যখন এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয় তখন ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা একটা এক্সরে যেখানে সেকেন্ডারি টিউমার দেখানো হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলা।
এবং এগুলা দেখতে অনেকগুলা কিছুটা কয়েন শেপের, কিছুটা ক্যানন বল অ্যাপিয়ারেন্স। ছোট হলে কয়েন শেপের হয়, আর বড় হলে তখন ক্যানন বল বলা হয়। এখানে কম্বিনেশন আছে, ক্যানন বল আছে, কয়েন শেপের আছে। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। স্যার রেডিওথেরাপি টাইপগুলো কি স্যার? রেডিক্যাল রেডিওথেরাপি মানে কি? মেডিকেল রেডিওথেরাপি মানে হচ্ছে যে যে লাংসের যে এরিয়াটা ইনভলভ, যে লাংটা ইনভলভ, সেই লাংয়ের অ্যাডজাসেন্ট যে লিম্ফ নোড গুলো ইনভলভ, এই টোটাল এরিয়াটাকে কভার করে যে রেডিওথেরাপি দেওয়া হয়, একদম লোকালাইজ না, একদম ওই এফেক্টেড এরিয়া, প্রাইমারি টিউমার এবং যে লিম্ফ নোড এরিয়া, সেগুলোকে কভার করে যে রেডিওথেরাপি দেওয়া হয় সেটাই রেডিওথেরাপি। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করে দেই। আমি ওই যে লেকচারটা সৌরভ আমাকে ইয়ে করছেন, ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সৌরভের কাছ থেকে নিয়ে যান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা জিনিস একটু জানার ছিল। স্যার আমাদেরকে তো চায়নার সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকে অনেকের কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যাচ্ছে, কারো হেডেক, তারপর ডিজিনেস, চোখে ব্যথা, চেস্ট টাইটনেস, চেস্ট পেইন, এরকম সমস্যাগুলো হচ্ছে। স্যার যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তাদের জন্য কি সেকেন্ড ডোজ নেওয়াটা সেফ হবে? আর এই প্রবলেমগুলোর জন্য কি কোনো ইন্টারভেনশন দরকার, নাকি এগুলো নিজেই? না না শুনেন, ভ্যাকসিন নিলে এটা চায়না ভ্যারাইটি কেন, যখন ইন্ডিয়া ভ্যাকসিন ছিল তখনও আপনার অনেকের এরকম নেওয়ার পরে 2-1 দিন জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, গায়ে ব্যথা ছিল, এগুলো হতেই পারে। সিরিয়াস সিমটম তো কারো হয় না, এগুলো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেকেন্ড ডোজ অবশ্যই নেবেন, নেবেন না কেন? জি স্যার। ভয় পাওয়ার কিছু না, এটা যে কোনো ভ্যাকসিন নিলেই হতে পারে, যে কোনো ভাইরাল ভ্যাকসিন গুলো এই সিমটম গুলো প্রডিউস করে। এগুলা খুব ট্রানজিয়েন্ট, এগুলো ঠিক হয়ে যাবে। একটু যদি ডিজিনেস হয়, পানি টানি বেশি করে খাবেন, লিকুইড ফুড খাবেন বেশি করে। আর যদি জ্বর হয় বা মাথা ব্যথা গায়ে ব্যথা হয় তাহলে প্যারাসিটামল খাবেন, সিমপ্টোমেটিক ভাবে করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। Welcome to all on dermatology classes. Can you hear me? Can you hear me?